নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি আবার একটা নতুন সুন্দর সকাল নিয়ে আপনাদের সকলের সামনে। আজকে শুক্রবার দিন সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আজকে সকাল থেকেই অনেকগুলো মাথার মধ্যে কাজের প্ল্যান নিয়ে সকালটা শুরু করেছি। প্ল্যানটা আমি আগের দিন রাত্রেবেলাতেই করে রেখেছিলাম। অনেক দিন হয়ে গেল আমার রুমটা ক্লিন তো প্রতি সপ্তাহে করি, 1 ঘন্টার মধ্যে ক্লিন হয়ে যায়, কিন্তু ডিপ ক্লিন করব। আলমারির মাথা, ফ্যান, এসি সমস্ত কিছু ওপরগুলো পরিষ্কার করতে হবে। অনেক দিন হয়ে গেছে হয়নি, আর বিগত কয়েকদিন ধরে এত ঝড়টর হচ্ছে, রুমটা ভীষণ মেসি হয়ে গেছে, ধুলো হয়ে গেছে। আর আমি একটুও না এরকম অপরিষ্কার ধুলো মানে রুমে থাকতে পারি না। এটা আমার হতে পারে একটা অভ্যাসই বলা যায়, কারণ এটা বদ অভ্যাস তো আর হতে পারে না। তবে হ্যাঁ, সেটা যদি প্রকট পরিমাণে হয় তা সেটা একটা বদ অভ্যাস, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমাদের প্রত্যেকের জন্য খুবই দরকার, বিশেষ করে স্বাস্থ্যকর পরিবেশে থাকাটা। যাই হোক, আমার একটু ঠান্ডা লেগে গেছে। যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু লাগেনি, কিন্তু আজকে একদিন পর যখন ভিডিওটা এডিট করছি, গতকাল ভিডিও এডিট করতে পারিনি, তার কারণ আমার শরীরটা ভালো ছিল না, একদম প্রচণ্ড হাঁচি হচ্ছে। আসলে ডাস্টের সমস্যা আছে, তো সেই জন্য ডাস্ট অ্যালার্জির মতন হয়ে গেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘড়িতে এখন বাজে 8:30, উঠেছি অনেকক্ষণ, প্রায় পৌনে 8টায়। তো বাথরুমে গেলাম, ফ্রেশ হলাম, বাসি কাপড় বাসি নাইটি চেঞ্জ করে কাঁচা পরিষ্কার নাইটি পরে নিলাম। তো এখন চলে এসেছি স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ারে আজকে শুধু মাখছি টোনার। আজকে আমি সানস্ক্রিন ইউজ করলাম না, একটুখানি টোনার আর একটু সিরাম ইউজ করে লিপ বামটা লাগিয়ে নিলাম। লিপ বামটা শীত, গ্রীষ্ম, বর্ষা সারা জীবনই আমার ভরসা। ওটা ছাড়া আমি থাকতে পারি না। ওটা যখন থাকে না তখন আমি বোরোলিনও এই গরমে লাগাই, কিন্তু আমি ওটা ছাড়া থাকতে পারি না। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আমি 15 মিনিটের মধ্যে এখন সুন্দর করে গুছিয়ে নেব। আর সকাল সকাল বেবি দিয়ে এসে সমস্ত কিছু কাজ টাজ করে দিয়ে চলে গেছে। এখন বাসন কোসন তুলে আর কাউন্টার টপটাকে ক্লিন করব, দেন তারপরে চা বানাবো, আর তারপরে মামামের দুধটা গরম করে নেব। যেহেতু চরণ কাকু আসছে সেই জন্য আর ঠাকুর ঘরে যাওয়ার ব্যাপার নেই, তার কারণ চরণ কাকু করে দিচ্ছে। আর চরণ কাকু আসছে বলেই আমি কিন্তু এই দুঃসাহসটা দেখালাম এসি, ফ্যান এইসব মোছার। যেহেতু আমাদের সিলিংটা অনেক উঁচু, মানে নর্মাল যেরকম সিলিং হয় তার থেকে অনেক উঁচু, মানে বড় ঘোড়ঞ্চি নিয়ে এলে তবে ওঠা যায়, মানে বড় বড় যে সিঁড়িগুলো হয়। আর লম্বা 1 হাত, লম্বা 1 হাত কি 1 মানুষ লম্বা টুলেও উঠে কিন্তু আমাদের ফ্যানে হাত কুলোয় না, এতটাই লম্বা। তো সেই জন্য চরণ কাকু আছে বলেই এই সাহসটা দেখালাম। আর আজ সকালে আমি মামামকে পড়াবো না, মামামেরও ছুটি, তো মামাম তাই ভীষণ খুশি, কারণ প্রথমের কাজটা আমাকে আগে সারতে হবে। তার কারণ বেবিদি আমাদের বাড়িতে যেহেতু বাসন ধোয়ার কাজ নতুন জয়েন করেছে, আর আগে ঘর ঝাঁটা মোছা কাপড় কাচা করতো, তো ঘর ঝাঁটা মোছাটা না 12:30টার সময় আসতো, অন্যান্য জায়গায় সব কাজ সেরে আমাদের কাজটা লাস্টে আসতো। কিন্তু এখন যেহেতু সকালে আমাদের বাড়িতে এক ঘরে কাজ করে আসে, তো সেই জন্য মানে কাঁচা থাকলে সকালেই কাঁচাগুলো ভিজিয়ে বাসন টাসন মেজে রান্নাঘর ক্লিন করে সমস্ত কিছু করে কেচে একদম চলে যায়, এসে শুধু ঘরটা ঝাঁটিয়ে মোছে। বললো গ্রীষ্মের ছুটি, মেয়ের স্কুল খুললে তখন যেরকম আসতো আসবে, বাড়ি চলে যাবে রান্না করার জন্য, কিন্তু এখন যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য এরকম তাড়াতাড়ি এসে করবে। তো সেটা মাথাতে আছে, কেন কিনা বেবি দিয়ে এসে একদম ঘরটা আমার যে এত ধুলো হবে সেটা পরিষ্কার করে ঝাঁটিয়ে মুছে দেবে। তো যাই হোক, এখানে এখন বাসন টাসন সমস্ত কিছু তুলে নিয়েছি, কাউন্টার টপও ক্লিন করে নিয়েছি, মায়েদের কলসিটাও এবার ভরে নেব। আর ঝটপট করছি, তার কারণ কি না, যেহেতু এই এতগুলো কাজ মাথায় আছে আর টাইমটাও সীমিত, বেবিদি চলে এলে আমার তো কাজ মানে শেষ হবে না, তখন নিজেদেরকেই করতে হবে। আর সেই জন্য তাড়াহুড়ো করছি। আর আমি আগে কাজ স্টার্ট করে নেবো, কারণ চরণ কাকু ফুল তুলবে, দুধ আনবে। ও মানে চরণ কাকু কী করে, ওই মানে আগে পরে ব্যাপার নয়, রোজ যেরকম করবে সেরকমই একই গদে কাজ করবে। তো যাই হোক, এখানে এখন পুরো রান্নাঘর পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, কাউন্টার টপও ক্লিন করে নিয়েছি, চা এখানে বসিয়ে দিয়েছি, আর দুধটা এখানে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন চলে এসেছি রুমে। মাম্মাম এখনও শুয়ে আছে, মাম্মামকে ওঠাবো, উঠিয়ে মাম্মামকে ব্রাশ ট্রাশ করাবো। আর ওকে মাম্মামকে তাই ডাকছি, ওঠ, অনেকটা বেলা হয়ে গেছে, আর তুই উঠবি না তো ঠিক আছে, আমি আমার ঘর ঝাড়ার কাজ শুরু করে দিচ্ছি। তো মাম্মামকে বলতেই মাম্মাম মোটামুটি উঠে গেছে। আর তার মাঝখানে মাছকে ফোন করার জন্য মা বলছে, তো এখন ওই জন্য মাছকে ফোন করে দেবো, কারণ একটু বেলা হয়ে গেলে না আর মাছ পাওয়া যায় না। মানে মাছ পাওয়া যায় না বলতে ওই একই হয়, পোনা না হলে বাটা, এই সবই থাকে। মানে যদি কই
বা ভেটকি, শোল এইসব মাছগুলো পেতে গেলে সকাল সকাল একটু ফোন করতে হয়। তো সেই জন্য মা বলে দিল যে এক মাছ আর রোজ রোজ ভাল লাগে না, একটু ফোন করে বলে দেওয়ার জন্য। তো এখন সেটাই বলছি, আর মামামকে বলছি ওঠার জন্য। আর এই যে ঝাড়ুটা নিয়েছি আজকে, পর্দা থেকে শুরু করে, জানলা থেকে শুরু করে, আলমারি থেকে শুরু করে, আলমারির যে কাঠগুলোতে না সেই ধুলো লেগে যাবার মতন হয়ে যাচ্ছে। এই মানে এই ঝাড়ুনিটা দিয়ে এত সুন্দর ঝাড়া হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আর হাতে অত পরিশ্রমও লাগে না। কাপড় দিয়ে মানে ন্যাকড়া দিয়ে মুছতে গেলে না খুব পরিশ্রম হয়, নিজেকে বসো ওঠো ব্যায়াম হয়ে যায়, কিন্তু এটাতে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ বলে দিয়েছি আজকে কই মাছ অর্ডার করেছি। আর যেহেতু আমার মেয়ে কই মাছ তো প্রচুর কাটা খেতে পারবে না, তাই ওর জন্য বলে দিয়েছি পেটি মাছ। আমার হাজব্যান্ড কই মাছ টই মাছ এসব খায় না, তো ওর জন্য বলে দিয়েছি একটা গাদি সাইজ আর কি। ও যেহেতু আর পেটিও খাবে না, ওর পেটি ভালো লাগে না। তো আমি যেই রুম থেকে বেরিয়ে গেছি, এতক্ষণ আমাকে দেখে মামাম চুপটি করে শুয়েছিল। যেই আমি রুম থেকে বেরিয়ে গেছি, জানে মা তো বেরিয়ে গেছে, এখন উঠে গেছে, উঠে এখন নেমে আসবে সুরসুর করে। আর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে না জল বিস্কুট খাওয়ালে, শরবত বিস্কুট এখন খায়, আমি কি করে কাজ শুরু করি বলো? ও এত মানে উঠছে তো উঠছে, হচ্ছে তো হচ্ছে। এখন দেখো না, এখন গেছে ফ্যানটা অফ করতে। ও যে এই সমস্ত কাণ্ড করেছে, ভিডিওতে এগুলো সব তোলা আছে, তাই দেখতে পেলাম, নাহলে আমি জানতেও পারতাম না। তো ফ্যান অফ করে উনি বাবু এখন নেমে আসবেন টয়লেটে যাবেন বলে। সত্যি বাচ্চা তো বাচ্চাই হয়। এতক্ষণ যখন আমাকে দেখলো ততক্ষণ চুপটি করে শুয়েছিল, যেই দেখে নিয়েছে মা তো বেরিয়ে গেছে, তাই এখন উঠে গেল সঙ্গে সঙ্গে। জানে আর কেউ ডাকার নেই, আর কেউ খেঁচানোর নেই, খ্যাচখ্যাচ করার নেই। না, আমরাও ছোটোবেলায় সত্যি এরকমই ছিলাম। এখন যখন আমরা বড় হয়ে গেছি, বাচ্চা মানুষ করতে যাচ্ছি, তখন যেন মানে মনে হয় আমরা এসব কিছুই করিনি, ওদের উপর বিরক্তি হই। তো যাই হোক, মাম্মামকেও মোটামুটি সমস্ত কিছু করিয়ে এখন একদম বাইরের কাজ গুছিয়ে চলে এসেছি রুমে। আর আমার স্টার্ট হয়েছে পর্দা ঝাড়া থেকে, কারণ পর্দাতে প্রচণ্ড ধুলো উড়ে। তো সেই জন্য আগে পর্দাটা ঝেড়ে, জানলাটা ঝেড়ে, তারপরে আমি বাদবাকি ওই প্রিন্টিংটা থেকে শুরু করে সমস্ত কিছু, ওগুলো সব মোছামুছি, ঝাড়াঝাড়ি সমস্ত কিছু করব। তো সত্যি কথা বলতে কি, এত ধুলো উঠছে আর আমার ডাস্টের সমস্যা, আর ফ্যানও চালাতে পাচ্ছি না, সেরকম তত্তরিয়ে ঘাম দিচ্ছে। আর কিন্তু কিছু করার নেই, ওই যে একটা খিদে আছে, রুম পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবো, এই চাহিদাটা যদি আমরা আসক্ত থাকি, তাহলে দেখবে সব কাজই করা যায়। আর এইটা দিয়ে দেখছো, তোমরাও পারলে এরকম একটা ঝাড়ুনি কেনো, এত সুন্দর ক্লিন হয়। দেখো না কত ঝুল ছিল ওইটার ওপরে, সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর নোংরাও হচ্ছে না, সিল্কের ওপর বেশ সুন্দর নোংরাগুলো পড়ে যাচ্ছে। আর ন্যাকড়া দিয়ে করতে গেলে অনেক পরিশ্রম, হাতের নখের অনেক পরিশ্রম হয় করতে। আর তা আজকে ব্রাশও বের করেছি। আজকে ব্রাশ দিয়ে হচ্ছে ওই আমাদের ফার্নিচারে যেসব ডিজাইনগুলো আছে, ওগুলো না ওই কাপড়ে করে বলো বা ডাস্টারে করে মোছাটা খুবই কষ্টকর, খুব আঙুলে ব্যথা হয়ে যায়। কিন্তু ব্রাশে করে এত ভেতর ভেতর পরিষ্কার হয়, ওই রং করার যে ব্রাশগুলো হয় সেই রকম ব্রাশ একটা বের করেছি। দেখো প্রতি সপ্তাহে তো এতভাবে ডিপ ক্লিন করা সম্ভব নয়, যতটা পারা যায় করে নেওয়া যায়, কিন্তু যদি মাসে অন্তত একবারও করি তাহলেও কিন্তু অনেকটা। আর আমার তো মাসের বদলে মনে হয় 2-3 মাস বাদে হয়, তাও সন্দেহ। পর্দা টর্দা ঝাড়া সবসময় সত্যিই হয় না। তো যখন মানে ইচ্ছে হয়, যে না, ইচ্ছে বলতে সবসময় শরীরও সাথ দেয় না, আর ইচ্ছেটাও থাকে না। যেহেতু সমস্ত কিছু থাকে, তো সেরকম ফ্রি সময় দেখে, এখন সমস্ত কাজের মেয়েরাও আছে, চরণ কাকু এসেছে, সেই রকম পরিস্থিতি দেখেই কিন্তু করা যায়। কারণ ঘর সংসার ফেলে তো আর আমি এখন ঝাড়তে আসতে পারতাম না। আর একটা কাজ করতে যাওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার হতে হবে, ওই তার আগে হাজারটা কাজ করেই ওই গরমে বিশেষ করে সেই এনার্জি চলে যায় কোন দিক দিয়ে। তো এটাতে জানো তো এত ঝুল উঠছে, ধুলো উঠছে, আর ভেতরে ভেতরে কি ঝুলের মতন মানে ছোটো ছোটো ঝুল হয়ে গেছিলো, সেগুলো বাইরে থেকে দেখা যায় না। ভীষণ সুন্দর এটাতে ঝুল ঝাড়া হয় আর পরিষ্কার হয়। ওই দিকটা একদম ঝাড়া হয়ে গেছে, একদম জানলা টানলা থেকে শুরু করে সমস্ত কিছু। এখন চলে এসেছি টিভির এখানটা, টিভির পেছনেও প্রচণ্ড ঝুল হয়ে যায়। আর এইটা যেহেতু অনেকটা ভেতর অবধি চলে যায়, সে কী পরিমাণ ধুলো উঠছে বলে বোঝাতে পারবো না, এত ঝুল ধুলো উঠছে। সে কথাই আমার শাশুড়ি বলছে যে প্রতি সপ্তাহে পরিষ্কার করিস, তারপরও এত ধুলো। তাকে তো আর আমি বোঝাতে পারলাম না যে প্রতি সপ্তাহে আমি এইভাবে পরিষ্কার করি না, ওপর ওপর করে নিই, এত ডিপভাবে তো করা সম্ভব নয় প্রতি সপ্তাহে। আর প্রতি সপ্তাহে এত নোংরা হয়ও না, অনেক দিন হয়নি বলেই এই নোংরাটা হয়েছে।
তা এখন চলে এসেছি বাথরুমের দরজাটা ঝাড়ার জন্য। বাথরুমের দরজাটা না প্রচুর ধুলো হয়ে গেছে। ধুলো হয়ে গেছে বলতে কি বলো তো, মানে ধুলো বসে গেছে, মানে উডেন ফার্নিচার বলে নাকি জানি না, ধুলোগুলো যেন একটু বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, বসে যায়, জমে যায়। আর এই যে ঝাড়ুনিটা এত উপকার হয়েছে, পুরো ঝুল ঝাড়ার সাথে সাথে ধুলো নোংরাও একদম ঝাড়া হয়ে যাচ্ছে। দেওয়াল ধুলো নোংরা, এই দেখো দেওয়ালের এই বিটগুলো, মার্বেলটা যেখানে উঠেছে সেই বিট যেখানে শেষ হয়েছে সেই বিটগুলো সমস্ত কিছু একদম পরিষ্কার করে, আলমারি থেকে শুরু করে সব কিছু যে মানে ধুলোগুলো লেগে লেগে থাকে সুন্দর করে সব ঝাড়া হয়ে যাচ্ছে। তো আগে ঝাড়ার কাজটা করে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো সবার মুখে শুনি বা অনেক আগেকার দিনেও বলো বা এখনও বলো যে মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা বলতে একটা মেয়েই পারে সংসার বসাতে, তাই না? মেয়েদের নিজের বাড়ি হয় না, আবার মেয়ে ছাড়া সেই বাড়ি অসম্পূর্ণ। একটা ছেলে কিন্তু সেভাবে বাড়ি ম্যানেজ করতে পারে না, তার জন্য কিন্তু একটা মেয়েকেই দরকার হয়। আর একটা মেয়ে দেখো, সে আগে বাবার সংসারে ছিল, তারপরে নিজের স্বামীর সংসারে এসে বাবার সংসারকেও সে নিজের বাড়ির মতন নয় বাড়ি ভাবে, স্বামীর সংসারে এসেও সে কিন্তু স্বামীর বাড়িকে নিজের বাড়ির মতনই ভাবে। কিন্তু অনেক ক্ষেত্রে তাকে শুনতে হয় যে তার বাড়ি নয়, তার হাজব্যান্ডের বাড়ি বা তার শ্বশুরমশাইয়ের বাড়ি। তো এই জিনিসগুলো যদি বন্ধ করা হয় খুব ভালো হয়, তাই না? কিন্তু আমার একার কথাতে তো হবে না, সব কিছুর জন্য মানসিকতার দরকার হয়। সেই মানসিকতা না থাকলে যে স্বামী তার স্ত্রীকে বলবে না এটা তোমার বাড়ি আমার বাড়ি নয়, সে সত্যিই খুব ভাগ্যবান, খুবই ভাগ্যবান। মিথ্যে কথা বলবো না, আমার হাজব্যান্ডও কিন্তু কখনো এই সব নিয়ে কখনো কিছু বলে না। রেগে গেলে বা ঝগড়াঝাটি হলেও এইসব নিয়ে কখনো কোনো কথা ওঠে না। কিন্তু আমি অনেকের মুখেই শুনি, খুব খারাপ লাগে যাদের হাজব্যান্ডরা বা যাদের শ্বশুরবাড়ির লোকেরা তাদেরকে এই সমস্ত কটু কথাই কথা বলে, যে তোমরাই তো দেখে নিয়ে এসেছো, তাহলে আবার আমার বাড়ি তোমার বাড়ি কি? তার বাড়িতেই তো তাকে নিয়ে এসেছো লক্ষ্মী করে, তাহলে একটা মেয়েই তো পারে ঘরের মধ্যে লক্ষ্মীশ্রী মা অন্নপূর্ণা মা লক্ষ্মীকে ভরিয়ে রাখতে। তাকে কষ্ট দিলে কি ঘরের অন্নপূর্ণা বা লক্ষ্মী সন্তুষ্ট থাকবে? তারাও কিন্তু চপলা, তারাও কিন্তু কষ্ট পাবে, হয়তো তারা চলেই যাবে বাড়ি থেকে, তাই না? যাই হোক বন্ধুরা, আর এখন আমার মেয়ে আবার এসেছে, আমাকে নাকি এই সমস্ত কাজের মধ্যে ও হেল্প করবে। তো যাই হোক, ও খুব বায়না যে আমি হেল্প করব, আমাকে একটা ডাস্টার দাও ডাস্টার দাও। তো ওকে আবার একটা এক্সট্রা ডাস্টার দিলাম। ঠিক আছে, ওর মাকে দেখছে বা ওরও যে ইন্টারেস্ট হয়েছে দেখে আমার ভালো লাগলো। যাই করুক একটা ডাস্টার দিলাম ওকে। সব কথা সবসময় বাচ্চাদেরকে তো না করা যায় না, না? ওদের মনক্ষুণ্ণ হবে, মনের মধ্যে একটা ব্যাড এফেক্ট পড়বে। তো ফোন না দেখে যদি আমি বারণ করছিলাম অনেকবারই, এটা মিথ্যে বলবো না যে বারণ করিনি, যে এত ধুলো উড়ছে ডাস্টের সমস্যা হবে, তখন হাঁচি কাশি আরম্ভ হয়ে যাবে, তারপর সর্দি শুরু হয়ে যাবে, ডাস্টিংয়ের প্রবলেমে তো অনেক কিছু হয়। তারপরে আমি ফ্যান চালাই নাই, আর আমার মেয়ে না প্রচণ্ড ঘামে, মানে মাথা থেকে মাথা সবসময় ভেজা, সবসময় চান করে বের করালাম মাথা থেকে তখনও দেখবো ঘাম পড়ছে। তো ওই জন্য ওকে অনেকবার না করলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। ও সেই করবে, এখানে এখন বলেই যাচ্ছে মা আমাকে ডাস্টার দাও, মা আমাকে ডাস্টার দাও। তো ওকে একটা পরিষ্কার ডাস্টার দিয়ে দিলাম, আর এখন চলে এসেছি আলমারিগুলো ঝাড়তে। আলমারিগুলো পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে হ্যান্ডেল থেকে শুরু করে এই ঝাড়ুনিটা আমার ভীষণ উপকার দিয়েছে। তোমাদেরকে আমি রেকমেন্ড করব প্রত্যেকটা হাউসওয়াইফকে, যে যারা এরকম আমার মতন ঝুল ঝাড়া বা ঘর ঝাড়ার কাজ করো তারা প্লিজ এরকম একটা কিনে নাও। যারা করো না তাদের কথা আমি বলছি না, বাট যারা করো তারা তো কিনে নাও। আর যারা করো না তারা যাদেরকে দিয়ে করাও হেল্পিং হ্যান্ডকে এরকম একটা কিনে দাও, দেখবে সেও তোমাদেরকে বলবে যে খুবই। আমার হেল্পিং হ্যান্ড আছে, চরণ কাকুই আমাদের পুরো বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করে, কিন্তু স্পেশালি আমি আমার রুমটা সবসময় চাই নিজে পরিষ্কার করে রাখতে। আমার ভালো লাগে, আমি ভালোবাসি, তাই জন্য করি। আমার মনে হয় যে একটু আধটু এরকম পরিষ্কার করে যদি একদিন ঘাম ঝরানো যায়, তা সেটা আমাদের শরীরের জন্যও ভালো। আর নিজের রুমটা নিজে পরিষ্কার করার মতন সুখকর বা মধুকর জিনিস হয় না। সেটা আমার একদম ব্যক্তিগত ধারণা বা ইচ্ছে বলতে পারো। আমি সময় বের করে কিন্তু করি, আমরাও ব্যস্ত থাকি কিন্তু তার মধ্যেও সময় বের করে করি। আর এই দেখো এরকম একটা ব্রাশ কিনে নিয়েছি, তোমাদেরও যাদের উডেন ফার্নিচার আছে এরকম ব্রাশ দিয়ে এইগুলো পরিষ্কার করে ঘষবে, দেখবে প্রচুর ধুলো আর একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। সমস্ত উডেন ফার্নিচারের যে ডিজাইনগুলো আছে ভীষণ পরিষ্কার হয় এই ব্রাশ দিয়ে। আমিও সত্যি কথা প্রথমে জানতাম না, কিন্তু আমি যখন আমার শ্বশুরবাড়িতে এলাম, আমার পুরো শ্বশুরবাড়িতে কাঠের সমস্ত ফার্নিচারের কাজের শেষ নেই। তখন চরণ কাকুকে দেখতাম এরকম ব্রাশে করে করে পরিষ্কার করতো। তারপরে আমি নিজে এরকম একটা ব্রাশ, রং কালার হয় আমাদের বাড়ির
অনেক নতুন ব্রাশ কিনে আনা হয়েছিল। তো এই ব্রাশটা আমি তার মধ্যে থেকে নিয়ে রেখেছিলাম আমি এসব ঝাড়া মোছা করবো বলে। তো সেটাতেই সত্যি কথা বলতে খাটের এই ডিজাইনগুলো বা টেবিলের ওই ডিজাইনগুলো প্রচুর ধুলো পড়ে গিয়েছিলো। তো সেগুলো পরিষ্কার হয়ে গেল একদম। আর আমার মেয়ে হেল্পিং হ্যান্ডকে তো দেখছো, আমার মেয়ে আমার পেছন পেছন ঘুরছে, যেদিকে আমি যাচ্ছি সেদিকে যাচ্ছে, ও আমার সঙ্গে সেই সেম কাজই করছে। কি বলবো বলো তো, কিছু বলার নেই। তো যাই হোক, মাকে দেখে দেখে নিজের যে ইচ্ছে হয়েছে, আমি তাই বলছি যে এই ইচ্ছেগুলো বড়োবেলাতে থাকলেও হলো, অন্তত মাসে একবার হলেও যদি নিজের কাজগুলো করে নিতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আমার মনে হয় না সবসময় মানে পরনির্ভরশীল বা লোকের উপর ডিপেন্ড করার কোনো দরকারই নেই। আমরা যদি নিজেরাই পারি, কারণ আজকাল যা অবস্থা, মেয়েদের যা ক্রাইসিস বা তাদের যা ডিমান্ড, যা তাদের চাহিদা, সাধারণ মানুষদের পক্ষে তো সেই খাকটা পূরণ করা সত্যিই খুব কষ্টকর। সবার পক্ষে তো সম্ভব নয়। 10,000 টাকা ইনকাম করে, তো কেউ যদি 10-15,000 টাকা ইনকাম করে, তার পক্ষে তো সম্ভব নয় 2-2,500 টাকা দিয়ে মেড রাখা। আর এখন তো মেডদের স্টার্টিংই এরকম, 2,000-এর নিচে কোনো মেডই পাওয়া যাচ্ছে না। তো মোটামুটি ঝাড়া টাড়ার কাজ আমার হয়ে গেছে। এখন আমি ডিভানের ভেতরেরটা দেখে নিচ্ছি কতটা কি পরিষ্কার বা নোংরা, ওটা একদিন আমাকে পরিষ্কার করতে হবে। তো দেখে টেখে নিয়ে মোটামুটি আমি লাগিয়ে নিলাম। তো এবার আমি ডাস্টার দিয়ে ডাস্টিং করা শুরু করলাম। ওই যে ঝাড়ুনিটা ছিল সেটা এখন রেখে দিয়েছি। এবার ডাস্টার আর কলিন দিয়ে ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি সমস্ত কিছু। আর চরণ কাকুকেও ডেকে নিচ্ছি। চরণ কাকু এখন ঘড়িতে বেজে গেছে 10:20-25। আর যেহেতু সকাল সকাল শুরু করেছি, তো এখন প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে আমার। তো এখনও চলছে কাজ। আর চরণ কাকুকেও ডেকে নিয়েছি যে তুমি সমস্ত কিছু ফ্যান ট্যান, আলমারির মাথা এগুলো মোছো, কারণ আমার মোটামুটি কাজ হয়ে এলো। চরণ কাকুও চলে এসেছে, অনেকটা কাজ করে রেখেছে, অনেকটা কাজ করে নিয়েছে। সত্যি কথা বলতে সব ভিডিও তো করা সম্ভব নয়। আর বেড সাইড টেবিলটা না হচ্ছে যে চরণ কাকুকে বললাম বেড সাইড টেবিলগুলো সরিয়ে পরিষ্কার করতে। কি পরিমাণ ঝুল হয়েছে বলে বোঝাতে পারবো না। আমার বর তো বেড সাইড টেবিলের নোংরা দেখে ভাবছে আমাদের বেড সাইড টেবিলে উই লেগে গেছে। তাকে তাই আমি বললাম যে ওটা উই নয়, ওটা হচ্ছে যে নোংরাগুলো বসে গেছে জলে বসার মতন, কিন্তু ওটা ধুলো। তো দেখতেই পাচ্ছ বেড সাইড টেবিলগুলো সমস্ত কিছু সরানো, চরণ কাকু সমস্ত কিছু আমি সরিয়ে দিয়েছি চরণ কাকু যাতে পরিষ্কার করে। ওই দিকটা পারিনি, বাট এই দিকটা করে নিয়েছি। আর এখন এগুলো যেগুলো হচ্ছে সব ঝাড়ুনি দিয়ে ঝেড়েছিলাম, ওগুলো এখন ডাস্টার দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। দেখো ঝাড়ুনি দিয়ে ঝাড়লেও পরিষ্কার হচ্ছে, কিন্তু এই জায়গাগুলো ডাস্টার দিয়ে মুছে দিলে না একদম চকচক করবে, এত পরিষ্কার। আর এই যে আমার মেয়ে উঠে গেছে, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেও মুছতে উঠে গেছে মাকে দেখে। তো এখন এগুলো সমস্ত কিছু করে নিচ্ছি। চরণ কাকু আস্তে আস্তে এই কাজগুলো এগিয়ে রাখি, কারণ সে এসে করে যাবে, তারপরে আমি যদি লাগতে চাই বেবিদি কাজ করে চলে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে করছি। আর মাম্মামকে বকছি যে এখান থেকে সরার জন্য, অন্য জায়গায় যাওয়ার জন্য, কিন্তু কে শোনে কার কথা, ও তো কোনো কথা শোনার পাত্রী নয়। তো সব কিছু মুছে নিচ্ছি। এরপর সমস্ত জিনিসগুলো গুছিয়ে সব যেখানে জিনিস সেখানে রেখে দেব। আর চরণ কাকু না সেই টুলটা পাচ্ছে না, নিচে আছে না উপরে আছে, আসবে বলে রেডি, কিন্তু ওই টুলটা খোঁজ করছে, কারণ ওই লম্বা টুলটা ছাড়া সম্ভব নয়। ওই লম্বা টুলটা হলে সমস্ত কিছু হয়ে যায়। তো আমার মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে গেছে এই দিকটা, মানে তুমি বলো হচ্ছে যে এই খাটের দিকটা আর কি। তো সমস্ত কিছু অনেকটা কাজই এগিয়ে গেছে, আবার এই দিকটা করলেই হবে। কিন্তু এখন ওয়েট করে আছি যে আলমারির মাথাগুলো আগে হোক, কারণ তার না হলে আবার ঝুল হবে, আবার ধুলো হবে, কতবারই বা মুছবো বলো তো। তো এখন চরণ কাকু এসে ফ্যান ট্যানগুলো মুছে দিয়েছে, এসিটাও মুছে দিয়েছে। তো সেই ভিডিও আমার করা হয়নি, কেন কিনা সব ভিডিও করা তো আর সম্ভব নয়, হ্যাঁ সবাই ভিডিওতে কমফোর্টেবল নয়। এখন আমি চলে এসেছি খাটের এই ডিজাইনগুলো এই ব্রাশে করে ঝেড়ে নেবো। খাটের ডিজাইনগুলো আমার ঝাড়া হয়নি, তো সেই জন্য খাটের ডিজাইনগুলো ব্রাশে করে করে ঝেড়ে একদম করছি। দেখো যখন পুরোটাই ভালো করে করব, ওরকম আধা খাপচা করে লাভ নেই, তখন শেষে মনে হবে ওইটা করে নিলেই ভালো হতো, ওইটা তখন দেখো কাঁচা চাদর পাতার আগে নোংরা চাদরের যা ঘরার করে নিতে হবে, কারণ তারপরে তো আর সত্যি সম্ভব নয়। আর বেবিদিও দেখছি চলে এসেছে, তো বেবিদিকেও বারণ করলাম যে আগে তুমি ওই ঘর ঝাঁটিয়ে সব মোছো, সবার শেষে আমার রুমটা করবে। শুধু দেখো যে কি পরিমাণ ধুলো বেরিয়েছে সমস্ত কিছু থেকে। তো এখন মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু এই ঘড়িটা নিয়ে এখন পড়া গেছে, ঘড়িটা মোছাও হয়ে গেছে।
তো পুরো রুম এখন একদম ক্লিন হয়ে গেছে। বেবি দিয়ে এসে ঘর ঝাঁটিয়ে মুছে একদম পরিষ্কার করে চলে গেছে। আর চরণ কাকুকে দিয়ে আলমারির মাথা থেকে শুরু করে, আর ঘড়িটা জানো তো খারাপ হয়ে গেছে, তো ওই জন্য মানে ব্যাটারি লাগানো হলো তাও চলছে না, দোকানে দিতে হবে। টিউবলাইট থেকে শুরু করে পুতুলের ওই জায়গাগুলো সমস্ত কিছু ঝেড়ে পুতুল রেখে একদম পুরো একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁটা মোছাও হয়ে গেছে। এবারে আমি শুধু বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে পেতে দেবো। তো সমস্ত কিছু ফেলেও দিয়েছিলাম, বেবি দিয়ে সমস্ত কিছু কাচার যে বালতি আছে সেখানে গিয়ে রেখে দিয়েছে। আর পাপোশটাও বের করে দিয়েছি, নতুন পাপোশ দেবো কাচার জন্য, কারণ পাপোশটা তো ধুলো ধুলো পড়েছে। বাথরুমের কাছে যেই পাপোশটা থাকে, তো এই বাথরুমের ওই জায়গাটাও ফাঁকা দেখলে তো সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে পুরো একদম রুম টুরটা দিব। আর নিজেকে এত ভালো লাগছে যে কি বলবো। তো যখন চরণ কাকু এসব পরিষ্কার করলো সেই ফাঁকেই মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম। ওকে আজকে খাওয়ালাম দুধ মুসলি, আর আমি ছাতু খেয়ে নিলাম। মাম্মামকে খাইয়ে যখন আমি ছাতুগুলো খাই তখন প্রায় 11টা 20-25। আর দেখো যে যেদিন পরিষ্কার করব সেদিন তো হবেই। আর যেহেতু চরণ কাকু অনেক কিছুই ঝেড়েছে টেড়েছে, তো সেজন্য যে বেডসাইড টেবিলগুলো একটুখানি পরিষ্কার করেছে আর কি, বেডসাইড টেবিল সরিয়ে সমস্ত ধুলো নোংরা, মানে এত ধুলো বেরিয়েছে, এত চাপচাপ, মানে ধুলো বলতে ঝুল টাইপের ধুলো। তো সেই জন্য সমস্ত কিছু আরেকবার মুছে একদম সব কিছু রেখে দিচ্ছি গুছিয়ে। তো এবার একটা কাঁচা বেডশিট পেতে সমস্ত কিছু যে যার জায়গায় অর্গানাইজ করে রেখে দিলেই শান্তি। আর যেই চেয়ারে মাম্মামের ব্যাগ ট্যাগগুলো থাকে ওই চেয়ারটাও না ভেজা ন্যাকড়া একড়াই করে পরিষ্কার করে আমি মুছে দিচ্ছি। ভেজা মানে পরিষ্কার কাঁচা ন্যাকড়ায়, তাহলে কি চেয়ারটাও পরিষ্কার হয়ে গেল আর জিনিসগুলো রয়ে গেল। যেহেতু চেয়ারেও খুব ধুলো পড়েছে, আলমারির মাথা টাথা সব পরিষ্কার হয়েছে। আজকে না আমাকে অনেকটা রিলিফ লাগছে, কিন্তু এই এত গরমে যে এই এত কাজ আমরা করতে পারবো সেটাই বিরাট ব্যাপার। আর এটা পুরোপুরি সম্ভব হলো চরণ কাকু ছিল বলে, কারণ আমার একার পক্ষে এই এত উঁচু উঁচুতে ওঠে তো এইসব করা সম্ভব নয়, কারণ সেরকম কোনো ব্যবস্থা নেই। এতদিন যা করেছে চরণ কাকু, তো এখন না আমি একটুখানি হেডফোনে গান শুনবো, গান শুনতে শুনতে কাজ করব, কারণ এখন একদম ফ্রি। মালা দিয়েও চলে এসেছে রান্না করার জন্য, বেবি দিয়েও কাজ করে চলে গেছে, মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে, ও এখন খেলছে, আমারও খাওয়া হয়ে গেছে, মোটামুটি সবটাই কমপ্লিট। এখন আমি শুধু রুমটা গোছাবো, গুছিয়ে তোমাদেরকে একটা রুম ট্যুর দেবো আমার রুমের। আর জানলাটা হচ্ছে যে জানলাগুলো লাগিয়ে দেবো, অসম্ভব গরম বাতাস আসছে জানলা থেকে। তো তোষক টোষক সমস্ত কিছু ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে, দেখতেই পেলে। আর এখন কাঁথা টাথাগুলো পুরোপুরি ঝেড়ে কাঁথা টাথাগুলো পেতে দিলাম, কারণ এত মানে ঝাড়াঝাড়ি হয়েছে, এই বিছানাটা পরিষ্কার করে না ঝেড়ে পাতলে এক ধুলো থেকেই যাবে। তো সেই জন্য পরিষ্কার করে ঝেড়ে সমস্ত কিছু টান টান করে বিছানাগুলো পেতে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর বিছানাটা সুন্দর করে পাতাও থাকবে। তো এখন বিছানার চাদরটা পেতে নেবো। তো আজকে ভাবছি আমার বিয়েতে যে বিছানার চাদরটা দেওয়া হয়েছিল সেটাই পাতবো, অনেক দিন ওটা পাতা হয়নি। আর তোমরা তো জানোই যে আমি ভেতরে একটা চাদর পাতি সব সময়, একটা চাদর পেতে তার উপর চাদর পাতলে না চাদরটা খুব সুন্দর বসে আর টান টান পাতা থাকে। আর কি বলো তো, মানে একটা ভেতরে চাদর পাতা আমার ভালো লাগে আর কি, মানে জানি না কেন এটা আমার অভ্যেস হয়ে গেছে বলতে পারো, আমার ভালো লাগে আর আমি সব সময় এটা করি। তাহলে ভেতরের চাদরটা না মানে এটা প্রোটেক্ট করে আর কি কাঁথা টাথা ধুলো নোংরার থেকে, কারণ একটা চাদর থাকলে সেটা উঠবে, ধুলো নোংরা হবে, কাঁথা টাথাগুলো নোংরা হবে, তো সেই জন্য আমি আরেকটা চাদর পেতে থাকি। তো চলো এখন চাদর টাদর পেতে নিই, তারপরে তোমাদের সামনে পুরো রুমের ট্যুরটা নিয়ে আসছি। তো এই যে এন্ট্রান্স শুরু হয়ে গেল, এখান থেকে আমার রুমটাই এন্ট্রি নিলাম। এবার দেখো বিছানার চাদর টাদর সব পেতে দিয়েছে, এখানে জলের বোতল থাকে। তো এখানে আগে একটা ফটো থাকতো, এখন সেটা নেই। আর যেহেতু রুমের মধ্যে ঠাকুরের ফটো রাখতে নেই, সব ঠাকুরের ফটো, তো এই জন্য বাবা ওটা খুলে নিয়েছে। তো এবার দেখো বেডসাইড টেবিলে জলের বোতল, এখানে সুইচ বোর্ড, সমস্ত কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, চারধারটা কত ক্লিন লাগছে। আর জানলাগুলো গরমের জন্য লাগিয়ে দিয়েছে, একদম টিউবলাইটগুলোও আজকে মুছে নিয়েছি। আর এই যে বিছানা টিছানা সমস্ত কিছু, এটা আমার বিয়েতে আমার বেডশিটটা পাতা মানে দেওয়া হয়েছিল আমার বাড়ি থেকে, এটা আমি পছন্দ করেছিলাম, কলকাতা থেকে কিনেছিলাম এটা। তো সেটাই আজকে পাতলাম এই বেডশিটটা। তো দেন দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমি কিভাবে গুছিয়ে রেখেছি। ওইদিকে এসি টেসি সমস্ত কিছু একদম টিভির আলমারির মাথা টাথা সব কিছু, টিউবলাইট থেকে শুরু করে এসি ফ্যান টিভি সব, এমনকি পাপোশটাও দিয়ে দিয়েছি, বাথরুমের কাছে একটা নতুন পাপোশ সেটাও দিয়ে দিয়েছি। আর এই যে টেবিল সব একদম কোথাও কোনো একটু ধুলো নেই, একদম পরিষ্কার।
আলমারির মাথা পর্দা থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে রেখে নিয়েছি। এবার যাব স্নানে, কারণ প্রচুর গরম লাগছে। মাম্মামকে স্নান করানো হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এই যে মাম্মাম এখানে দেখছে ফোন, আর আমি স্নান ধান করে নিয়েছি। এখন হচ্ছে যে জামা কাপড়গুলো মিলতে গেছি। তো জামা কাপড় মিলে চলে এসেছি, আর এখন হচ্ছে যে নিজের একটুখানি স্কিন কেয়ার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। আর সত্যি কথা বলতে মামামকেও আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করেছি, আর আমি তো প্রতিদিনই সাবান মাখি, শ্যাম্পু আজকে করে নিয়েছি। এত রিফ্রেশ লাগছে নিজেকে। আর সব থেকে বড় ব্যাপার, আমি আজকে না একটু পায়ের কেয়ার করেছি, যে কেয়ারটা আমি কোনো দিনই করিনি। তো আজকে একটুখানি পাটা গরম জলে না নিয়ে বসেছিলাম, এত ডেড সেল হয়ে গিয়েছিলো, তো সেই জন্য খুব আরাম লাগছে। পাটা এত ক্লিন হয়েছে, কি হালকা লাগছে পাটা। তো এখন একটু সিঁদুর লাগিয়ে নেব, টোনার আর অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি। তো আজকে ঠিক করেছি একটু নেল পলিশ পরবো, অনেক দিন পায়ে নেল পলিশ লাগাইনি। আর মাম্মামেরও নখগুলো বেড়ে গেছে, আর যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে, মাম্মামের খাওয়াতে এখনও আধ ঘন্টা লেট আছে, তাই ভাবছি এই টাইমটাকে কাজে লাগিয়ে আর এইগুলো করে নিই, তারপরে বরঞ্চ মাম্মামকে খাওয়াতে যাবো। তো স্নান ধান করে চলে এসেছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। মাম্মামকেও আজকে সাবান শ্যাম্পু মাখিয়ে দিয়েছি, জামা কাপড় যা ছিল ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এখন জাস্ট কাচতে দিয়ে দেবো। আর আজকে অনেকটা রিলিফ লাগছে, পুরো রুম একদম মানে ডিপ ক্লিন হয়ে গেল, আর মানে অনেক বড় একটা মাথা থেকে কাজ নামলো। আর চলো এখন দেখাই যে আজকে ডিনার বলছি, লাঞ্চের কি মেনু আছে। আর এত রোদ, পুরো সমস্ত জানলা ফানলা লাগিয়ে দিয়েছি। আর এই যে, আর সব থেকে বড়ো কথা, আজকে অনেকগুলো কাজ হলো। সব থেকে বড়ো কাজ, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটুখানি পাটার ক্লিন করব। তো আজকে আমি ঘরোয়া টাইপের পেডিকিওর করে নিয়েছি, কিচ্ছু না, জাস্ট নর্মাল পেডিকিওর যেরকম বাড়িতে হয় সেরকম। তো আজকে নেল পলিশও করে নিয়েছি। পাটা একদম বাজে হয়ে গেছিলো, কোনোভাবেই কোনো মানে নিজের যত্ন হচ্ছিল না। ও করেছে। তা আমি যখন নেল সেভ করছিলাম, তো ওকেও নেল পলিশ করাতে হয়েছে। ওরও নখগুলো কেটে দিয়েছি, অনেক বড় বড় হয়ে গেছিলো, তো ওরও নখ কেটে ওকে নেল পলিশ করিয়ে দিয়েছি। আর আমিও নেল পলিশ করে নিয়েছি, নেল টেলগুলো নেল রিমুভ করে, নেল পলিশ রিমুভ করে, হচ্ছে যে নেল কাটার দিয়ে নখগুলোকে ভালো করে কেটে সেফ টেফ করে তারপর নেল পলিশ করেছি। আর ওটা রেখে দাও, ওটা নেল রিমুভার রেখে দাও। তো এই হলো ব্যাপার। তো কি বলছি জানি না, সকাল থেকে এত বেশি পরিশ্রম হয়েছে, ভুলভাল হয়তো কিছু বকে গেলাম তোমাদের সাথে। এটা কি? নেল রিমুভার, নেল রিমুভার নয়, নেল পলিশ রিমুভার। শিখে গেছে আসলে, আমাকে ভিডিও করতে দেখে দেখে ও সমস্ত কিছু শিখে গেছে। আর চলো এখন যাই, জামা কাপড়গুলো বালতিতে রাখা আছে, ওগুলো এখন মিলে দিই। এটাই দেখা যাচ্ছে না। তো এই নেল পলিশটা দিদি এবারে এসেছিলো, দিদির থেকে নিয়েছিলাম। কালারটা এত পছন্দ হয়েছিল, একবারই শুধু হাতে পরেছিলাম, পরা হয়নি। তো সেটাই আজকে পরে নিয়েছি পায়ে, আমিও পরেছি, মাম্মামও পরে নিয়েছে। পলিশ রিমুভ করা পায়ের নখের হয়ই না, মানে 2 মাস পর হয়, হয়তো নখ কাটা হয়ে যায়, সব কিছু হয়ে যায়। তো কাটিং তো করে নিই, কিন্তু নেল পলিশ রিমুভ করা হয় না। তো এবার আজকে একটু সত্যিকারের পাটা এত আরাম লাগছে, নেল পলিশ রিমুভ করে একটুখানি পাটা গরম জলে নিয়ে, মানে এত গরম, আর তাও একটুখানি না পায়ে এত ডেড সেল হয়ে গিয়েছিলো, ফেটে ফেটে যাচ্ছিলো। তো সেই জন্য একটুখানি শ্যাম্পু নিয়ে, গরম জল নিয়ে, অল্প একটু লেবু নিয়ে, একটু অল্প নুন নিয়ে অনেকক্ষণ পাটা নিয়ে বসেছিলাম। তারপরে নিজেই ওই যে ক্রিস্টাল পাথরগুলো পাওয়া যায়, ওটাতে রাফ করেছি, অনেকটা পাটা পরিষ্কারও হয়েছে। আর সব থেকে বড়ো কথা, ডেড সেলগুলো উঠে গেছে। গরম লাগলেও কিছু করার নেই, বাথরুমে বসে বসে এই সমস্ত কিছু করেছি আজ। আর তারপরে এসে নেল শেপ করলাম, নেল কাটিং করলাম, নেল পলিশ রিমুভ করে নেল পলিশ করলাম। নেল পলিশ তো কিছু ছিল না, একটু আধটু যা ছিল সেটাই রিমুভ করলাম, দিয়ে পরলাম। এটা আবার এখন 1 মাস তো মিনিমাম চলবে। তো চলো আর বক বক করবো না, মাম্মামকে খাওয়ানো আছে। আর এখন জামা কাপড়গুলো মিলে নিই।
চলো আজকে তোমাদের সঙ্গে দুপুরের মেনুটা শেয়ার করি। আজকে একদমই কিচেনে আসতে পারিনি, তো এখানে বাবার রাত্রের জন্য পটল একটা মানে তরকারির মতন করেছে মা, একদম অল্প তেল দিয়ে মামলা দিকে দিয়ে। আর এখানে হয়েছে কই মাছের ঝোল আলু দিয়ে, যেটা আমি মা চরণ কাকু খাবে। আর হয়েছে এখানে ঢ্যাঁড়স সেদ্ধ, যেটা হয়েছে সকলেরই জন্য। আর এটা মোচার ঘন্ট আর শাক ভাজা। অল্প অল্প দেখছো কারণ আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য এখানে আছে ডালও দুজনের জন্য হয়েছে, যেহেতু আমরা মাছের ঝোল খাবো। শুধু শ্বশুরমশাইয়ের ডাল রাখা আছে। আর মোচাটা মালাদি জাস্ট ইয়াম্মি করেছে। আর এখানে আছে সমস্ত সবজি, একদম গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু দিয়ে, মাছ দিয়ে আমার মেয়ের ঝোল। তার সাথে গতকালের আমচুর পোস্তটা বের করা হয়েছে। তো এই হলো আজ আমাদের লাঞ্চের মেনু। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক বড় হয়ে গেছে, প্লিজ তোমরা স্কিপ না করে দেখো। ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।